নর্দমায় পড়ে রয়েছে 2 ডজনেরও বেশি ভোটার কার্ড। মাদারিহাটের বাসিন্দাদের একাংশের দাবি, এভাবেই এতগুলো ভোটার কার্ড তারা উদ্ধার করেন। এখানেই শেষ নয়, তাদের দাবি ভোটার কার্ডগুলিতে বেশ কিছু গরমিল রয়েছে। আর এই ঘটনা জানাজানি হতেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই ভোটার কার্ডগুলি সব জাল? অপরাধ লুকোতেই কি এগুলো কেউ নর্দমায় ফেলে দিয়েছে? একদিকে আসল পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ উঠছে, আবার কোথাও বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকেই হাতে হাতে মিলে যাচ্ছে পরিচয়পত্র। এই আবহেই নর্দমায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় উদ্ধার হলো 2 ডজন ভোটার কার্ড। আলিপুরদুয়ারের মাদারিহাটের স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বৃহস্পতিবার দুপুরে এমনই দৃশ্য দেখতে পান তারা। তাদের দাবি, রবীন্দ্রনগর এলাকায় একটি সেতুর ধারে থাকা নর্দমায় 25টি ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন তারা। উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির মধ্যে কোনোটাই ঠিকানা নেই, কয়েকটিতে আবার একই লোকের নাম, অথচ ছবি আলাদা। আর এখানেই প্রশ্ন উঠছে, তবে কি এই ভোটার কার্ডগুলি সব জাল? অপরাধ লুকোতেই কি কেউ এইগুলি নর্দমায় ফেলে দিয়েছে? একই ব্যক্তি, তার ছবি আলাদা, বিভিন্ন জায়গায় ছবি পাল্টে নাম, এই রকম নানান রকম ভোটার তালিকায় জালিয়াতি করে রেখেছে। আর সেই জালিয়াতি যখন ধরা পড়বে, ধরা পড়ার পর তৃণমূলের চিন্তা আরও বেড়ে যাবে। সীমান্তবর্তী জায়গায় কিছু দুষ্টচক্র কাজ করে, পুলিশ অনেক কমিয়ে এনেছে, তারপরেও যদি কেউ করে থাকেন তাহলে সেগুলো পুলিশই তো ধরছে। ঘটনার প্রেক্ষিতে মাদারিহাটের বিডিও অমিত কুমার চৌরাসিয়া জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই, তবে এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন তিনি। অরিন্দম সেন, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ। মিস্টার চট্টোপাধ্যায়, ঘন্টার পর ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে কোটি কোটি টাকা খরচ করে এই যে ভোটার কার্ডগুলো তৈরি হলো, সেগুলোর এখন জায়গা হচ্ছে নর্দমা। মানে তারপরেও দেখা যাচ্ছে এই সমস্ত ভোটার কার্ডের মধ্যে একাধিক গরমিল রয়েছে, এগুলো দেখার দায়িত্ব কার? দেখুন, ভোটার কার্ডের মেন হচ্ছে কাস্টোডিয়ান হচ্ছে আপনার, বা ইলেকশনটা পুরো যেটা করে সেটা ইলেকশন কমিশন। দ্যাট ইজ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারান্টেড অর্গানাইজেশনস, এবং তাদের স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট করার দায়িত্ব তাদের। তার ফার্স্ট স্টেপ হচ্ছে ভোটার লিস্ট। অর্থাৎ ভোটার লিস্টে যখন তৈরি করে দেখবেন, এখানে একটা ভীষণ গরমিল আছে। ইলেকশন কমিশনের পার্মানেন্ট স্টাফ নেই, ওরা ইউনিভার্সিটি রিক্রুট করে এবং তারা বাড়ি বাড়ি এসে কাজ করে। এইখানটাতেই মেন দুটো জায়গায় দেখবেন, বর্ডারিং এরিয়াতে সিন্ডিকেট কাজ করে, যাদেরকে আমরা সিন্ডিকেট কোট সিন্ডিকেট, যে সরকার যখন থাকে সেই সরকারের আন্ডারে কিন্তু সিন্ডিকেটগুলো কাজ করে। একদম। মিস্টার চট্টোপাধ্যায়, এখানে আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এখন আদালতে গিয়ে নির্বাচন কমিশন বলছে ভোটার কার্ড, আধার কার্ড কোনোটাই এবং রেশন কার্ড এই কোনোটাই কিন্তু তারা মানবে না। আসলে কিন্তু তারা কনসিডার করবে বার্থ সার্টিফিকেটটাকে, তাদের বিবেচনা করার কথা আদালত বলেছিল, কিন্তু তারা একেবারে নাকচ করে দিয়েছে। তার জন্য অবশ্য যথেষ্ট গ্রাউন্ডও তারা দেখিয়েছে। আপনি যদি ইলেকশন কমিশনের লাস্টের আমি দেখছিলাম নোটিফিকেশনগুলো, সেখানে 1 ডজন আছে। সেখানে ইভেন ইফ আপনার যারা রিটায়ার্ড লোক, তাদের আইডেন্টিটি কার্ডও অ্যাডমিসেবল, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডমিসেবল, পাসপোর্ট অ্যাডমিসেবল, আপনার ড্রাইভিং লাইসেন্স অ্যাডমিসেবল। কিন্তু তাহলে এগুলো সমস্ত চেঞ্জ করতে হবে আপনাকে, খোল লঞ্চে পুরো পাল্টাতে হবে আপনাকে। সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে, এটা দেখবেন, সেখানে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ডের প্রচণ্ড গুরুত্ব দেওয়া আছে। সুতরাং টোটাল তাহলে সিস্টেমটাকে আমরা চেঞ্জ করতে হবে। তাহলে আপনার ইলেকশন কমিশনকে তার নিজস্ব একটা আইডেন্টিটি কার্ডকে তাদেরকে বলবৎ করতে হবে, এবং সেটা শুধু একটা স্টেটে হবে না। ইলেকশন কমিশন ইজ নট ফর ওয়ান স্টেট, মাইন্ড ইট, একদম থ্রু আউট ইন্ডিয়াতে যত ইলেকশন হবে সেখানে কিন্তু একই ফর্মুলায় কাজ একদম। কিন্তু এখানেই তো সমিতদা প্রশ্ন উঠবে, তাহলে এই যে 2 ডজনেরও বেশি যে ভোটার কার্ডগুলো যেখানে নর্দমা থেকে পাওয়া যাচ্ছে, সেগুলোর মধ্যেও একাধিক গরমিল, মানে সেটা কি সত্যি নির্বাচন কমিশন থেকে পাওয়া গিয়েছে, নাকি যে লোকাল হাবগুলো তৈরি হয়েছে যেখানে টাকা দিলেই ভোটার কার্ড, আধার কার্ড হয়ে যায়, কোথাও সেখানে ক্রিয়েটেড? দেখুন, দুষ্টচক্রের কথা তো এক্ষুনি আলোচনা হলো, যেটা টাকা দিয়ে এই ধরনের কার্ড যখন হবে, তখন এই ধরনের কার্ড আপনি রাস্তায় পড়ে থাকতে দেখবেন যখন এই ধরনের সিস্টেমটা এগোয়। এটা ভয়ে ভীতিতে হোক বা কারেকশন করা কারো কিন্তু পড়তে পারে, কারণ যেগুলো দিয়ে মানে তারা এই কাজগুলো করে, স্বাভাবিকভাবে নজরদারির তো অবশ্যই অভাব আছে। আমি নির্বাচন কমিশনের সঙ্গে একটুকু বলবো যে 2024 সালের এই যে সব বিহারের মানুষ বলুন বা বাংলার মানুষদেরকে বৈধ অবৈধ বলছেন, যে লোকসভার ভোটটা হলো, তাহলে প্রধানমন্ত্রী নির্বাচিত হলো, ভোট পেলেন, তিনি প্রধানমন্ত্রী হলেন, তিনি কি তাহলে বৈধ প্রধানমন্ত্রী না অবৈধ প্রধানমন্ত্রী? 1 2 হচ্ছে তৃণমূল কংগ্রেসকে শুধু বারবার দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনে যখন দেখা হয় তখন তৃণমূল কংগ্রেস ছাড়া অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু নির্বাচন কমিশনের
সঙ্গে দেখা করে, কথা বলে, ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রেও তাদের ভূমিকা থাকে। তাহলে কেন বারবার তৃণমূল শাসক দলকে আঙুল তোলা হচ্ছে? তাহলে কি আমি বলবো এই বিজেপি মহারাষ্ট্রের ক্ষমতা পাওয়ার জন্য জোর করে যুক্ত করেছে শাসক দলে সংসদীয় প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সম্ভবত গত মাসেই তারা দেখা করেছিলেন এবং সেখানে তারা 2024-এর লোকসভা নির্বাচন যে ভোটার তালিকা ধরে হয়েছিল সেটা দিয়েই যাতে 2026-এর বিধানসভা নির্বাচন হয় সেই নিয়ে কিন্তু তারা সওয়াল করেছিলেন। এটাই কিন্তু তাদের মূলত দাবি ছিল। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরে আসবো, তবে এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতে হবে। বিরিয়ানির দোকানের মালিক ডি বাপিকে ফের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। গুলিকাণ্ডে গ্রেফতারির পর জেল খেটে বেরিয়ে ফের খুনের হুমকির অভিযুক্ত আনিস ঝাকে গ্রেফতার করলো মোহনপুর থানার পুলিশ। বিস্তারিত জানাবেন সমীরণ পাল। সমীরণ, কুসুমিতা, গত পরশুদিন রাত্রিবেলা ডি বাপি বিরিয়ানির কর্ণধার বাপি দাসকে একটি ফোন করা হয়, অচেনা নাম্বার থেকে ফোন করে বলা হয় যে তাদেরকে দেখে দিতে হবে, অর্থাৎ তোলা চাওয়া হয় এবং তোলা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই মর্মে বাপি দাস পরশু রাতেই মোহনপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে মোহনপুর থানার পুলিশ আনিস ঝা নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। গতকাল তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে, এই আনিস ঝা 2022 সালে যখন ডি বাপির বিরিয়ানির যে দোকান রয়েছে মোহনপুর থানার অন্তর্গত বারাসাত ব্যারাকপুর রোডে, সেই দোকানের যখন গুলি চালানোর ঘটনা ঘটে সেই সময় 4-5 জন গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন আনিস ঝা। এই আনিস ঝা ফের তাকে ফোনে হুমকি দেয় এবং হুমকি দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ফোন নাম্বারটি হুমকি দেওয়ার পর বন্ধ হয়ে যায়। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে মোহনপুর থানার পুলিশ এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে আর কে যুক্ত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ। কেননা তুমি জানো যে 2022 সালে যখন ডি বাপির বিরিয়ানির যে দোকান সেখানে যে শুট আউটের ঘটনা ঘটে, সেখানে বারবার একাধিক অভিযোগ করেছিলেন কর্ণধার বাপি দাস যে তাকে আগে হুমকি দেওয়া হয়েছিল, তারপরে হামলা করা হয়েছিল। এবং শুধু তাই নয়, বাপি দাসের ছেলে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য অনির্বাণ দাস, তাকেও গত বছরে সুবোধ সিং এর অনুগামীরা হুমকি দিয়েছিল এবং তারপর ফের বছর ঘুরতে না ঘুরতে বাপি দাসকে হুমকি, আর এই হুমকির জেরে গ্রেপ্তার হলো আনিস ঝা। আর আনিস ঝাকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্ত করছে মোহনপুর থানার পুলিশ। কুসুমিতা, সমীরণ, ধন্যবাদ। বাংলাদেশি সন্দেহে ভিন রাজ্যে হেনস্থা, রাজ্য পুলিশের হেল্পলাইন এবার চালু হচ্ছে। সমস্যায় পড়লে যোগাযোগের জন্য রাজ্য পুলিশের হেল্পলাইন 9147727666 এই নম্বর দেওয়া হয়েছে। ভিন রাজ্যে গিয়ে যদি কেউ সমস্যায় পড়েন তাহলে স্থানীয় থানায় সঙ্গে সঙ্গে জানাতে বলা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের পরিবারের কাছে রাজ্য পুলিশের এই আবেদন। হেল্পলাইনে শুধু করা যাবে হোয়াটসঅ্যাপ, তথ্য দেওয়া যাবে। হেল্পলাইনে মেসেজ করে নাম ঠিকানা সহ তথ্য দেওয়া যাবে। তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ করা হবে। পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন নম্বর দিয়ে এই আশ্বাস দিয়েছে রাজ্য পুলিশ। শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন? রাজ্য পুলিশের হেল্পলাইনের পাল্টা এবার শুভেন্দু অধিকারীর ইমেল। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার পাল্টা এবার রাজ্যে হিন্দু বাঙালি। পশ্চিমবঙ্গে পুলিশের হাতে হেনস্থার শিকার হলেই আমায় জানান। রাজ্যে ভিন রাজ্যের হিন্দুদের ওপর হেনস্থা হলে জানাতে ইমেল করতে বলা হয়েছে। ইমেল দিয়ে অভিযোগ জানাতে আবেদন করেছেন বিরোধী দলনেতা। রাজ্যের কোথাও রোহিঙ্গা অনুপ্রবেশকারীর খোঁজ পেলেও তাকে জানাতে বলা হয়েছে। তথ্য দিয়ে জানান, সঠিক জায়গায় পৌঁছে দেব। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগের পাল্টা হুঙ্কার দিয়েছেন এবার বিরোধী দলনেতা। আমি শতরূপাদির কাছে যাব। শতরূপাদি, একেবারে শাসকের পাল্টা বিরোধীদের অস্ত্র। ভিন রাজ্যে যেভাবে একেবারে আটক করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের, গতকালও আমরা দেখিয়েছি কিভাবে হরিয়ানাতে গিয়ে আটক করা হয়েছে, রীতিমতো নিগ্রহের শিকার হচ্ছেন, কোথাও খেতে দেওয়া হচ্ছে না, কোথাও জল পাচ্ছেন না। সেখানে পাল্টা এই রাজ্যে একটা কর্মসূচি বিজেপির। কুসুমিতা, এই এতগুলো ঘটনা যেগুলো রিপোর্টেড আসছে সেগুলো আদৌ কতগুলো অথেন্টিক সেগুলো একটু ভেরিফাই করা দরকার। যেমন একটা ভিডিও চলছিল যে কাকে নাকি মারধর করে পুলিশে তোলা হচ্ছিল, তোমরাই বলেছিলে যে তারপরে ইউ হ্যাড টু ব্যাক ট্র্যাক ইট, মানে তোমরাও ব্যাক ট্র্যাক করেছিলে। পার্থপ্রতিম সিনহার পার্থপ্রতিম রায় তিনি তার পোস্টে ডিলিট করেছিলেন এবং তারপরে সেটা সংবাদ মাধ্যমে তোমরাও তো দেখিয়েছিলে উইদাউট ভেরিফাই। হ্যাঁ, সো এই জিনিসগুলো আদৌ কতটা অথেন্টিক সেটাও জানা দরকার। মাননীয় রাজ্য সভাপতি সেদিন দিল্লি থেকে পার্লামেন্টের বাইরে থেকে উনি বলেছেন যে এটা করা বন্ধ করা হোক রাজ্য সরকারের তরফ থেকে, কারণ এখানে অসংখ্য জায়গায় দেখা যাচ্ছে যে বাঙালিরাই বাঙালিদের মার্ক আউট করে দিচ্ছে যে এরা এ দেশের নয়। তো এই পুরো ভায়োলেন্ট সিনারিওটা একটু বন্ধ করা দরকার। লিডার অফ অপোজিশন যেটা লিখে দিয়েছেন, সেটা লিডার অফ অপোজিশন যেহেতু হি ইজ ইকুইভ্যালেন্ট টু চিফ মিনিস্টার অফ বেঙ্গল, অফ ওয়েস্ট বেঙ্গল,
সেই জন্য উনি ওনার লেজিসলেটিভ অথরিটিতে উনি বলেছেন যে ওনাকে যদি কিছু জানানো হয় উনি সঠিক জায়গায় জানিয়ে দেবেন। কিন্তু এটা আমার মনে হয় না কোনো পলিটিক্যাল বা পার্টিগত কোনো অ্যাক্টিভিটি বলে। উনি একজন জনপ্রতিনিধি, উনি মনে করেছেন যে ওনার ইমেলটা দিলে সেখানে যদি সঠিক তথ্য দেওয়া হয়। তিনি একটি রাজনৈতিক দলের না না না, আমি বলছি ভারতীয় জনতা পার্টির এটা মানে ওয়েস্ট বেঙ্গলের কোনো পলিটিক্যাল কার্যক্রম নয়। উনি হচ্ছেন জনপ্রতিনিধি, হি ইজ অ্যান ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ বিধানসভায়, লিডার অফ অপোজিশন। সেই জন্য উনি এটা অবভিয়াসলি ওনার লেজিসলেটিভ। আমি সবিতার কাছে যাই। সবিতা, যেখানে ভিন রাজ্যে যেখানে বাংলা ভাষা বললে হেনস্থা হতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের কথা বলছেন, আগামী কাল থেকে সেই কর্মসূচি শুরু হচ্ছে, টানা চলবে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত, যেখানে একেবারে উত্তর দিনাজপুরে রীতিমতো হেনস্থার শিকার হয়ে বিধায়কের সাহায্য চেয়েছেন একজন পরিযায়ী শ্রমিক। এরকম একটা গুরুতর অবস্থায় শুভেন্দু অধিকারী তিনি বলছেন এ রাজ্যে যদি পুলিশের হাতে হেনস্থা হন তাকে ইমেল করে জানাতে তিনি জায়গা মতো পৌঁছে দেবেন। না, আমি তো বলবো গুজরাটের সুরাট প্রধানমন্ত্রীর শহর, সেখানে বাংলার এক ব্যবসায়ীকে সাইনবোর্ড বাংলাতে না লেখার জন্য পুলিশ হেনস্থা করেছে। আমি সেইখানে বলবো যে এই ইমেলটা তিনিই অন্তত জোগাড় করে দেখুন। হরিয়ানার কথা তো আপনি বলছেন, রাজস্থান, মহারাষ্ট্র, ইভিন উড়িষ্যাতে কি হচ্ছে দেখুন। অসম তো আমার পাশের রাজ্য। আমরা তো এতদিন বন্ধু রাজ্যে ছিলাম, বাংলা বাঙালির অস্মিতাকে সবাই আমরা ভাগ করে নিয়েছিলাম, কারণ গোটা পৃথিবীতে 30 কোটি মানুষ বাংলায় কথা বলে। আমরা একটা শিশু বয়সে আমার মাতৃভাষা, শিশু প্রথমেই ভাষাতে মা বলে, স্বাভাবিকভাবে আজকে ভাষাকে নিয়ে যেভাবে বিজেপি একটা রাজনৈতিকভাবে খেলা শুরু করেছে, এই আগুনে কিন্তু ভস্মীভূত হয়ে যাবে রাজনৈতিকভাবে বাংলার মানুষের সেন্টিমেন্ট, বাংলার সেন্টিমেন্ট, বাঙালির সেন্টিমেন্ট। কোন সময় তাতে বিজেপি আঘাত দিতে পারে না। ছোট প্রশ্ন আছে, এই বাঙালি অস্মিতা এতদিন কোথায় ছিল যখন দাড়িভিটে দুটো ছেলে উর্দুতে পড়বে না বলে তারা বাঙালি প্রফেসর চেয়েছিল? তখন বাঙালি অস্মিতার কথা মুখ্যমন্ত্রীর মনে হয়নি? রোজ যে নির্যাতিতা ডাক্তার বোন আমাদের, যিনি নৃশংসভাবে মারা গেছেন, যে ঘটনা বাঙালিদের উপরে হচ্ছে সেটা কি আপনি সমর্থন করেন? আপনি যে ঘটনাটা বলছেন এটাও যেমন খারাপ, কিন্তু এই বাকি খারাপগুলো সমালোচনার ঊর্ধ্বে কিন্তু কোনোটাই নয়, একেবারে সমালোচনার ঊর্ধ্বে কিন্তু কোনোটাই নয় একদম। মহেশতলায় বৃদ্ধার রহস্য মৃত্যু, মৃতের নাম বিজলি ঘোষ, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে 80 বছরের বৃদ্ধার। মায়ের মৃত্যুর ঘটনায় ছেলে সঞ্জয় ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। 80 বছরের বৃদ্ধার মৃত্যু, অগ্নিদগ্ধ হয়ে মায়ের মৃত্যুর ঘটনায় ছেলে সঞ্জয় ঘোষকে গ্রেফতার করলো পুলিশ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থ, হ্যালো, গতকাল রাত্রেবেলার যে ঘটনা সেটি হচ্ছে স্থানীয়রা দেখতে পান যে মহেশতলা থানা এলাকার সারেঙ্গাবাদে একটি বাড়িতে ধোঁয়া বেরোচ্ছে এবং যখন কাছে যান তখন দেখতে পান যে দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ। তারপর স্থানীয়রা সেই দরজা জানালা ভাঙার পরে দেখতে পান যে 80 বছরের বৃদ্ধা তার খাটের মধ্যে জ্বলন্ত অবস্থা দিয়ে দেখতে পান। দমকলে খবর দেয় স্থানীয়রা, যখন আগুন নেভায় দেখে যে পাশের ঘরের ছেলে সঞ্জয় ঘোষ, যে বৃদ্ধা 80 বছরের বৃদ্ধার ছেলে, সে কিন্তু শুয়ে রয়েছে। এর পরবর্তীকালে পুলিশ আসে ঘটনাস্থলে এবং স্থানীয়রা অভিযোগ করেন যে এর আগেও মায়ের সঙ্গে ছেলের নানা সময় অশান্তির ঘটনা ঘটেছিল এবং ছেলেই কোনোভাবে এই মৃত্যুর সঙ্গে জড়িত বলে তারা সন্দেহ করেন। ইতিমধ্যেই মহেশতলা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ছেলের গাফিলতির জেরে মায়ের মৃত্যু, সেই অভিযোগে পুলিশ কিন্তু অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে এবং গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়াকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ। একটু আগেই আপনাদের দেখিয়েছিলাম নর্দমা থেকে অন্তত 2 ডজন ভোটার কার্ড উদ্ধার হয়েছে এবং যেখানে একেবারে গড়মিলও রয়েছে সেই ভোটার কার্ডে, এমন তথ্য কিন্তু সামনে এসেছে। আর এবার দেখাবো সামনে ফটোকপির দোকান, কিন্তু অভিযোগ এর পিছনেই চলতো নকল আধার কার্ড তৈরির চক্র। উত্তর 24 পরগনার মিনাখায় নকল আধার কার্ড চক্রের হদিশ পাওয়া গেল। গোপন সূত্রে খবর পেয়ে দোকানে হানা দিল পুলিশ, গ্রেফতার করা হলো 2 জনকে। পুলিশ সূত্রে খবর, দোকান থেকে একটি ল্যাপটপ, একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন সহ বেশ কিছু জিনিস কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে। আমি চন্দনদার কাছে এই জায়গায় আসবো। অর্থাৎ চন্দনদা, যে হাবের কথা আমরা বলছিলাম সেটা ভোটার কার্ডই হোক, আধার কার্ডই হোক বা রেশন কার্ডই হোক, এই সমস্তটা কিন্তু এখানেই তৈরি হয়ে যাচ্ছে এবং সেখানে প্রশ্নটা নজরদারি। আমি ঠিক আমার শেষ বক্তব্য থেকে এখানে কন্টিনিউ করতে পারি, যেটা বলছিলাম যে বিএসএফ এর যে দায়িত্ব, সে দায়িত্বতে অ্যাবসলিউটলি ফেলিওর, কিন্তু তারপরেই যখন তারা এখানে রেশন কার্ড বা ভোটার কার্ড বা ইত্যাদি নিয়ে, আধার কার্ড নিয়ে ঘোরেন, তখন প্রমাণিত হয়ে যায় যোগসাজকের কেন্দ্রবিন্দুটা কোথায়। অর্থাৎ একেবারে ট্যালি করছে দুটো দলই, দুটো ক্ষেত্রে, এবং রাজ্য সরকারের একটা ব্যাপক হেল্প না থাকলে এটা সম্ভব না। দ্বিতীয় প্রশ্নটা তোমার আরও বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে যখন এখানে এই প্রশ্নটা উঠলো একটু আগে যেটা বললে,
বিরোধী দলনেতা স্টেটমেন্ট করছেন নির্দিষ্টভাবে যেসব বাঙালি বিভিন্ন জায়গাতে আই মিন পশ্চিমবাংলার মধ্যে যারা, এবং সেরা তারা স্পেসিফিক্যালি হিন্দু হতে হবে। সুতরাং এরকম একটি জায়গায় একটা অফিসিয়াল পোর্টফোলিওর কি, আমার কাছে শুভেন্দু অধিকারী বিজেপির কত বড় নেতার থেকেও বড় প্রশ্ন, উনি অফিসিয়ালি বিরোধী দলনেতা, এবং তার স্টেটমেন্টটা এটা আর যাই হোক অন্তত একটা দ্বন্দ্বমূলক শ্রেণী তৈরি করছে ধর্মীয় আধারে পশ্চিমবাংলায়, কোনো সন্দেহ নেই। বিজেপির মতো একটা সর্বব্যাপী সর্বভারতীয় দল তারা একটা ইনিশিয়েটিভ কেন নিতে পারছে না? বাস্তব চরিত্র এটা আমরাও সার্ভে করে দেখেছি যে বিভিন্ন জায়গায় বাঙালিদের ওপর, হিন্দু মুসলিম সহ বাঙালিদের ওপর ব্যাপক অত্যাচার হচ্ছে বিভিন্ন স্টেটে, এবং বেশিরভাগ স্টেট যারা বিজেপি গভর্ন করছে তার থেকেও বড় প্রশ্ন কেন্দ্রীয় সরকার আছে, তারা কিন্তু একটাও স্টেটমেন্ট করতে পারছে না। তার কারণটা কি? আমি তোমাকে একটি কথা বলে এখানে শেষ করবো, রাজ্য সরকারের প্রসঙ্গ তো আছে, আমি তোমার এখানে বলে গেছিলাম রাজ্য কেন কমিউনিকেট করছে না ওই সব অঞ্চলে, অর্থাৎ বড় বিবৃতি দেওয়ার থেকে অনেক বেশি তাদের নিয়ে আসার কথা। আমি বলি সন্তর্পণে আমরা একটা কাজ করেছিলাম যখন প্যান্ডেমিক ছিল, অধীর রঞ্জন চৌধুরী তখন ছিলেন বিরোধী দলনেতা কংগ্রেসের লোকসভায়, আমরা আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল অনেকে মিলে বিভিন্ন জায়গায় যেখানে বাংলার বাঙালি, সেটা হিন্দু মুসলিম শিখ ইসাই যাই হোক, আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল কোঅর্ডিনেট করে তাদের ফিরিয়ে আনবার জন্য। এটা সন্তর্পণে করেছিলাম, সেখানে আমার শুভেন্দু বাবুর মতো বা মমতা দেবীর মতো বিবৃতি একেবারে এই বাছাবাছির কারণটা কি? আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে এই জায়গায় আসবো। মিস্টার চট্টোপাধ্যায়, বাংলা ভাষীরা তারা অন্য রাজ্যে গিয়ে হেনস্থা হচ্ছেন, তামিলনাড়ুর মতো রাজ্যে গিয়েও তারা হেনস্থা হচ্ছেন, এমন অভিযোগও কিন্তু রয়েছে। ক্লেনজিং হচ্ছে কেরালায়, এমন অভিযোগও রয়েছে। তাহলে সেখানে যেখানে বাংলা পরিযায়ী শ্রমিকরা বিপদের মুখে পড়েছেন তাদের সকলকে নিরাপত্তা দেওয়া, সেটা তো একেবারে রাজনীতির একটা অঙ্গ বলা যেতে পারে। মানে গণতন্ত্রে এটা তো সাধারণ মানুষ, নাগরিক, তারা তো আশাই করতে পারেন। সেখানেও শাসক বিরোধী, হিন্দু মুসলমান এই ভাগাভাগি। দেখুন, ভারতবর্ষের কনস্টিটিউশন বলেনি যে পশ্চিমবাংলার লোক অন্য রাজ্যে কাজ করতে পারবে না, অথবা অন্য প্রদেশের লোক অন্য প্রদেশে কাজ করতে পারবে না। অর্থাৎ যে কোনো ভারতবাসী যে কোনো জায়গায় যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবে। এবং এই যে একটা পার্টিকুলার কমিউনিটির কথা বলছেন যারা পরিযায়ী শ্রমিক, আমি পরিযায়ী শ্রমিক কাশ্মীরে দেখেছি, মুর্শিদাবাদের লোক দেখেছি কাশ্মীরে কাজ করছে তারা। সুতরাং সেখানে কোনো তো বাধা নেই। বাধাটা সৃষ্টি হচ্ছে কখন? যেখানে পলিটিক্যাল দ্বন্দ্বটা এসে যাচ্ছে। এর পিছনে একটা পলিটিক্স রয়েছে। পলিটিক্সটা কী? এটা কিন্তু বিভিন্ন দল বিভিন্ন সময়ে তাদের ভোটের রাজনীতিতে বা অন্য কোনো স্বার্থে এটা ব্যবহার করছে। আমি কোনো পার্টিকে দিকে আঙুল তুলছি না। আমি যে অনিশ্চয়তার কথা বলছিলাম, সেই অনিশ্চিত ভবিষ্যৎ, কোথাও সাধারণ মানুষজন, এই রাজ্যের যারা নাগরিক রয়েছেন তারা কোথাও সেই সমস্যায় পড়ে যাচ্ছেন না। কথাই বলতে চাই, সেটা একটা কথা যে বলছে সেটা হচ্ছে যে বর্ডার ক্রস করলো, ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করছে কে? একদম ফার্স্টে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। আমি বারবার বলছি বিজেপি সেই স্টেট করছে, সেই স্টেটের প্রতিনিধিরা করছে। বিজেপির ডবল ইঞ্জিন সরকার রাজ্যগুলিতে সরকারি মদতে পরোক্ষভাবে বাঙালি খেদাও যে নীতিটা নিয়েছে, এটা বুমেরাং হবে। তার কারণ আমাদের বাংলায় প্রায় 21 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে অন্য রাজ্যে। স্বাভাবিকভাবে অন্য রাজ্যের অন্য মানুষরাও, সে গুজরাটি বলুন, সেটা তামিল বলুন, সেটা বিহারি বলুন, সেটা অসমিয়া বলুন, যাই হোক, তারা কিন্তু আমাদের প্রায় 1.5 কোটি মানুষ কিন্তু আমরা বাংলায় বাস করছে এবং তারা তার কর্মসংস্থানে স্বাভাবিকভাবে হিন্দু করতে গিয়ে একবারে আমি অনুরোধ করব যে এর মধ্যে যদি হিন্দু হিন্দু করতে থাকে তাহলে এই যে ধর্মীয় রাজনীতি মেরুকরণ, এই বিভাজনটা বিজেপি যেন না করে। বারবার বলছে এটা খুব বিপদের দিকে যাচ্ছে। একেবারে সাধারণ মানুষের সুরক্ষা, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা, সেটাই কিন্তু সবথেকে বড় আশার কথা, কাম্য, সেটাই সবাই চাই আমরা। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। আনন্দ সকাল শেষ করবো, তবে আজ দিনভর যেসব খবরে নজর রাখবো এক ঝলকে দেখিয়ে দিই। বিহারে ভোটার তালিকায় প্রথম দফার সংশোধন শেষ হলো। অগস্টেই কি তাহলে সংশোধন? পশ্চিমবঙ্গে বাড়ছে জল্পনা। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তৃণমূলের, রাজ্যে অবাঙালিদের হেনস্থার অভিযোগ বিজেপি। কলকাতায় টানা বৃষ্টি থেমেছে রাতেই, সকালেও বিমানবন্দরমুখী রাস্তায় হাঁটু জল, বাড়ছে ভোগান্তি।